কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে, খুব অল্প করেই আছে বোধহয় তোমাদের ওখানে একটা প্যারাগ্রাফ, শুধু প্যারাগ্রাফে লেখা আছে কি ইররেগুলার হার্টবিট কে কার্ডিয়াক অ্যারিথমিয়া বলি। দু ধরনের হয় বেসিক্যালি। নর্মাল হার্টবিট হচ্ছে 70 to 100 এর মাঝখানে থাকলে আমরা ওটাকে নর্মাল হার্টবিট বলি। বিলো 60 যখন চলে যায় হার্টবিট, সেই সময় আমরা ওকে ব্র্যাডিকার্ডিয়া বলি। আর অ্যাবভ 100 যখন যায় তখন ওটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। ঠিক আছে, এর এর কিছু ড্রাগস অ্যাভেলেবল আছে, কি বলে কার্ডিয়াক অ্যারিথমিয়াকে দূর করার জন্য কিছু ড্রাগস অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো যেহেতু খুবই অল্প দেওয়া আছে বইয়ে, আমরাও খুব অল্পই পড়বো, কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখবো কি 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 হয়। তো ভিডিও অডিও ভিজুয়াল হলে সুবিধে যেটা, আমাকে একটু বলতে কম হবে। ঠিক আছে, এখানে কার্ডিয়াক অ্যারিথমিয়া কে ক্লাসিফাই করেছে তিনটে পার্টে। আশা করি সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, পাচ্ছ তো? ঠিক আছে। আচ্ছা, সাইনাস রিদম, আর্টেরিয়াল রিদম এন্ড ভেন্ট্রিকুলার রিদম। আর আবার করে আমি দেখাচ্ছি সাইনাস রিদম পার্টিকুলারলি কোন জায়গাটাতে হচ্ছে। যখন সাইনাস রিদম নামটা লেখা আসবে সেই সময় তুমি দেখতে পাবে কি সাইনাস রিদমটা কোন জায়গায় হচ্ছে, মানে সাইনো অরিকুলার নোডের মধ্যে যখন হচ্ছে সেটা হচ্ছে সাইনাস রিদম। এট্রিয়াল রিদম ছিল দুটো এট্রিয়াতে, আর ভেন্ট্রিকুলার হচ্ছে পুরো ভেন্ট্রিকালে। সাইনাস রিদম বলছে 60 to 100 নর্মাল সাইনাস রিদম। এসএ নোড থেকে এভি নোডে আসছে ইলেকট্রিক ইম্পালসটা, এভি নোড থেকে বান্ডাল অফ হিস পুরকেনজি ফাইবার হয়ে পুরো হার্টে ছড়িয়ে যাচ্ছে, আর সেখান থেকে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, মানে বিট 60 নিচে ছিল, হার্ট বিট এখন প্রচন্ড স্পিডে বেড়ে গেছে, এটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, 100 বিটস পার মিনিট, প্রচন্ড স্পিডে যাচ্ছে। আচ্ছা, এই তিনটে যেটা ভিডিও চলছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, আর একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে স্লো, ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে ফাস্ট। আচ্ছা, এবার দেখো আর্টেরিয়াল রিদম, যেটা আমরা প্রথমেই দেখেছি তিনটে ভাগে ভাগ করছে। আর্টেরিয়াল রিদমেরও আবার কয়েকটা সাব পার্ট আছে ক্লাসিফিকেশনে, তিনটে আছে। প্রথমে আমরা দেখব আর্টেরিয়াল ফ্ল্যাটার। আর্টেরিয়াল ফ্ল্যাটারে ইলেকট্রিক ইম্পালস যেটা জেনারেট হচ্ছে সেটা পার্টিকুলারলি কোনো একটা এরিয়ার মধ্যেই গোল গোল করে ঘুরে যাচ্ছে। এইটার সব থেকে বড় রিজন হচ্ছে কি হার্টের ভেতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, হার্ট মাসলস কোনো কারণে ড্যামেজ হয়েছে, কোনো ইনজুরি হয়েছে, কিংবা হার্টে কোনো অপারেশন হয়েছে। এই কারণে ঠিকঠাক ভাবে ইম্পালসেস গুলো জেনারেট করে ওর যেখানে যাওয়ার কথা সেই জায়গাতে যেতে পারছে না। ঠিক আছে, এটা হচ্ছে আর্টেরিয়াল ফ্ল্যাটার। একটু ফাস্ট করে দিলাম, মানে কি অনেকক্ষণ ধরেই দেখাবে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর্টেরিয়াল ফ্ল্যাটারে তোমার ইসিজি যেটা আসবে সেটা এই ধরনের আসবে, এফ ওয়েভ লম্বা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশন, যেখানে মানে ভুলভাল ইলেকট্রিক ইম্পালসেস জেনারেট হচ্ছে, আর এই ভুলভাল ইম্পালসেস জেনারেট হওয়ার জন্য আর্টেরিয়াটাকে বারবার করে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন করাচ্ছে। whereas ভেন্ট্রিকল কিন্তু রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশন কিন্তু নিজের স্পিডেই হচ্ছে। তার কারণ হচ্ছে কি এবি ঠিকঠাক ভাবে কাজ করছে, এসে ঠিকভাবে কাজ করছে না, আর তার জন্যই এই তোমার এট্রিয়ামটা আননেসেসারি তোমার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি গ্রাফ।
এবার আমরা ট্যাকিকার্ডিয়াতে চলে এসেছি। ট্যাকিকার্ডিয়াতে এসএ নোড জেনারেট করতে পারছে না, কিন্তু আশেপাশের কিছু মাসলস ইলেকট্রিক ইম্পালসেস জেনারেট করছে। আর এবি নোডকে বারবার ইলেকট্রিক ইম্পালসেস সে পাচ্ছে বলে তার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন প্রচন্ড স্পিডে হচ্ছে। তারপরে হচ্ছে ভেন্ট্রিকুলার রিদমে আমরা যাচ্ছি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেখানে ভেন্ট্রিকলস গুলোর কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন যেটা নর্মাল স্পিড তার থেকে অনেক বেশি স্পিডে হবে, whereas অ্যাট্রিয়াটা নর্মাল থাকবে। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেটা জেনারেট হলো ইলেকট্রিক ইম্পালসেস। এই ইলেকট্রিক ইম্পালসেসটা জেনারেট হওয়ার জায়গাটা ছিল মায়োকার্ডিয়াম, মানে মিডল লেয়ার অফ হার্ট মাসলস। মায়োকার্ডিয়াম থেকে জেনারেট হচ্ছে, আর জেনারেট হওয়ার পরে সে ভেন্ট্রিকলস কে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন করাচ্ছে। আর এটা হচ্ছে তোমার ইসিজি গ্রাফ। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে মায়োকার্ডিয়ামে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক ইম্পালসেস গুলো জেনারেট হচ্ছে, আর তার জন্য কন্ট্রাকশনটা কমপ্লিটলি ইররেগুলার। আর ডিজিজটা যদি আরেকটু বেশি হয় তাহলে এরকম ভাবে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে মানে এই পোর্শনটাতে এই পর্যন্তই আছে। Definition: cardiac arrhythmia is a condition in which the heart beats with an irregular or abnormal rhythm. ঠিক আছে, ইররেগুলারও হতে পারে আর একটা অ্যাবনর্মাল রিদমও হতে পারে। ব্র্যাডিকার্ডিয়া এন্ড ট্যাকিকার্ডিয়া যেটা আগে বলেছি সেই জিনিসটাই এখানে লেখা আছে। ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে 60 বিটস পার মিনিটের থেকে কম, ট্যাকিকার্ডিয়া মানে 100 বিটস পার মিনিট থেকে বেশি। রিজনস কি, কেন হয়? তার কারণ হচ্ছে কোরোনারি আর্টারি ডিজিজ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন ব্লাড, যেরকম মেইনলি সোডিয়াম এন্ড পটাশিয়াম। তার কারণ হচ্ছে এই ইলেকট্রিক ইম্পালসেস যেগুলো জেনারেট হচ্ছে এসএ নোড থেকে, এগুলো অনলি বিকজ অফ এই ধরনের ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট গুলো যদি না থাকে তাহলে ইলেকট্রিক ইম্পালসেস জেনারেট হবে না। আর যদি কোনো কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে তোমার কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার চান্সেস থাকে। প্রচন্ড বেশি ডায়রিয়া এন্ড সোয়েটিং হয়ে গেলে, ডিহাইড্রেশন হয়ে গেলে এই কার্ডিয়াক অ্যারিথমিয়া দেখা যায়। চেঞ্জেস ইন হার্ট মাসলস, হার্ট মাসলস এর ভেতরে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে ইনজুরি ফ্রম হার্ট অ্যাটাক। আর হার্ট সার্জারি হওয়ার পরে হিলিং প্রসেসের সময় হয়। স্কিমিক হার্ট ডিজিজ থাকলে হচ্ছে। ড্রাগ রিলেটেড কিছু ড্রাগস আছে যেগুলো হার্টবিটটাকে চেঞ্জ করে। আচ্ছা, কি সিমটমস অ্যারিথমিয়া? অ্যারিথমিয়ার সিমটমস হচ্ছে প্যালপিটেশন মানে প্রচন্ড ঘাম বেরোনো, ডিজিনেস, চেস্ট পেন, ডিসনিয়া মানে নিঃশ্বাস নিতে অসুবিধা, ফেন্টিং মানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সাডেন কার্ডিয়াক ডেথ, সোয়েলিং, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড এক্সারসাইজ ইনটলারেন্স। আচ্ছা, এবার ওই মেকানিজম অফ অ্যারিথমিয়াতে এখানে দেওয়া আছে। ব্র্যাডিকার্ডিয়াতে কি কি আছে, যেমনি এসএ নোড স্লো আর অ্যাবসেন্ট হয়ে যাওয়া, এটা মানে একটা নর্মাল হার্টে কিরকম ভাবে হয় এটা আমরা অলরেডি ভিডিওতে দেখে ফেলেছি, তাই আর এই পোর্শনটাতে আমি আর যাচ্ছি। ঠিক আছে, এই পোর্শনটা আমি একদম ডাইরেক্টলি ক্রস করে গিয়ে ড্রাগস এর একটা পোর্শন আছে সেটা একটু দেখবো। আচ্ছা, সরি, হ্যাঁ, ড্রাগসে প্রথমে দেওয়া আছে
কি ধরনের ড্রাগস কে দেওয়া হয় সেটা অলরেডি তোমরা পড়বে ফার্মাকোলজিতে, আমি জাস্ট একটা টাচ করে দিয়ে যাচ্ছি। সোডিয়াম চ্যানেল ব্লকার্স, বিটা অ্যাড্রিনার্জিক ড্রাগস, প্রলং রিপোলারাইজেশনের জন্য কিছু ড্রাগ অ্যাভেলেবেল আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, এগুলো কয়েকটা মানে ক্লাস অফ ড্রাগস আছে, সেই ড্রাগস গুলোকে ইউজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা অ্যারিথমিয়া পরে, আচ্ছা ব্লাড প্রেশার এন্ড হাইপারটেনশন, এটা যেটা বলতে চাইলো সেটি হলো কি pressure exerted by the blood on the wall of blood vessels, এই অ্যারো গুলো হচ্ছে ব্লাড প্রেশারটাকে শো করছে। তো সিম্পল লাইনে আমরা এরকম ভাবে বলবো, হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার exerted by the blood on the wall of blood vessels is known as blood pressure। ঠিক আছে, ব্লু গুলো হচ্ছে তোমার ভেইনস, রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে আর্টারিজ শো করছে। ভেন্ট্রিকলটা তোমার কন্ট্রাক্ট হয়েছিল, এই জায়গাটা ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হয়েছে, এওরটা দিয়ে ব্লাড বেরোচ্ছে, এই যে প্রেশারটা ক্রিয়েট হলো সেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলবো। তারপরে যখন রিল্যাক্স হলো হার্ট, অবভিয়াসলি তোমার প্রেশারটা কম পড়বে আর ডিপ হবে, এই গ্রাফটা দেখে তুমি বুঝতে পারবে প্রেশার নিচের দিকে নামছে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার মানে আমরা ওপরের প্রেশারটাকে সিস্টোলিক প্রেশার বলবো, যেটা নিউমারেটরে আছে, আর নিচের প্রেশার যেটা ডিনোমিনেটরে আছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। আর নর্মাল ভ্যালু 120/80। এই নর্মাল ভ্যালুটাও আবার চেঞ্জ হয়, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে। আমার জন্য নর্মাল ভ্যালু হচ্ছে 110/70। আচ্ছা, এখানে গাইডলাইন ফর হাইপারটেনশন দেওয়া আছে। হাই আমরা নর্মাল 120/80, নিচের গ্রিনটা দেখো, এলিভেটেড যদি কাউরির 120 থেকে 129 সিস্টোলিক আর 80-র উপরে যদি ডায়াস্টোলিক হয়, তাহলে আমরা বলবো কি ওর ব্লাড প্রেশারটা বাড়ছে। হাইপারটেনশন স্টেজ 1 কাউরির যদি 130 থেকে নিয়ে 139 পর্যন্ত চলে যায়, তাহলে সে স্টেজ 1-এ চলে গেল, আর নিচের সিস্টোলিকটা যদি 80 থেকে 89 এর কাছে। স্টেজ 2 যদি সিস্টোলিক 140 ক্রস করে যায় আর ডায়াস্টোলিক 90 ক্রস করে যায়, তাহলে তোমার সেটি হলো আর একটা প্রবলেমের জায়গা। মনে হচ্ছে মানে নেটের স্পিডের গল্প আছে, কিন্তু পিপিটিটা চলবে। ঠিক আছে, চলো তাহলে একটু পিপিটি থেকেই দেখি হোয়াট ইজ হাইপারটেনশন। হাইপারটেনশন তোমরা সবাই জানো, হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা শরীরে বেড়ে গেলে সেটাকে আমরা হাইপারটেনশন বলি। ঠিক আছে, এখানে প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন স্টেজ 1, স্টেজ 2 দেওয়া আছে। আর একটা হাইপারটেনশন হয় যেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। ঠিক আছে, প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, এটাও তোরা ফার্স্ট ইয়ারে পড়েছিস। আচ্ছা, আচ্ছা মনে আছে হোয়াট ইজ প্রাইমারি হাইপারটেনশন?
কেউ বলবি? আচ্ছা, আমি বলি, কেউ যখন বলবে না। প্রাইমারি হাইপারটেনশন মানে হচ্ছে রিজন আননোন, কোনো রিজন নেই। সেকেন্ডারি হাইপারটেনশন মানে হচ্ছে রিজন নোন, একটা রিজন আছে যেই কারণে হাইপারটেনশনটা ইনক্রিজ হয়েছে। আর সেকেন্ডারি হাইপারটেনশন, পেশেন্টটা হাইপারটেনশন, রিজনটা যদি ডাক্তার জানে, সেই রকম পেশেন্ট আছে পুরো পৃথিবীতে মাত্র 5%, তার বেশি নয়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া নাম্বার ওয়ান রিজন হচ্ছে আননোন। সেকেন্ড রিজন মেবি হতে পারে কি এওরটাটা ন্যারো হয়ে গেছে বিকজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। রিনাল ডিজিজ আছে, মানে কিডনিতে কোনো ডিজিজ আছে। এন্ডোক্রাইন সিস্টেমে গোলমাল আছে, কোন নিউরোলজিক্যাল গোলমাল আছে, ব্রেইনে টিউমারস আছে, স্লিপ অ্যাপনিয়া আছে, মেডিকেশন কিছু আছে যেগুলো হাইপারটেনশনটা ইনক্রিজ করে, যেমনি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অ্যান্ড কোকেন, আর সিরোসিস অফ লিভার। রিস্ক ফ্যাক্টর আছে কিছু হাইপারটেনশনের, যাদের কোরোনারি আর্টেরিয়াল ডিজিজ আর বয়স 50-এর বেশি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টর যারা অ্যালকোহল কনজাম্পশন করে, স্মোকিং করে। আর ডিএম আছে, ডিএম মানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এক্সেসিভ ডায়েটারি ইনটেক অফ সোডিয়াম আছে, মানে প্রচন্ড বেশি সোডিয়াম খায়। নুন, কাঁচা নুন যেটাকে বলে, পাতে কাঁচা নুন নিয়ে যারা খায় তাদের দেখবি হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। জেন্ডার, মেলদের কম্পারেটিভলি বেশি হয় কম্পেয়ার টু ফিমেল। জেনেটিক মানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। আর নর্মাল বডি ওয়েট থেকে যদি ওয়েট বেশি থাকে, তাহলেও ওবিসিটি থাকলে, সেডেন্টারি লাইফস্টাইল, ভোর 4টে পর্যন্ত মোবাইল নিয়ে জাগলে আর ভুলভাল জিনিস খেলে হবে, আননেসেসারি স্ট্রেস কেউ যদি নেয় তারও হাইপারটেনশন হবে। আচ্ছা, বেসিক্যালি প্যাথোফিজিওলজি বলতে হাইপারটেনশন 4টে রিজন আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি, নাম্বার 2 অ্যাক্টিভিটি অফ ভাস্কুলার এন্ডোথিলিয়াম, থার্ড ওয়ান হচ্ছে অ্যাক্টিভিটি অফ রেনাল সিস্টেম, ফোর্থ ওয়ান হচ্ছে অ্যাক্টিভিটি অফ এন্ডোক্রাইন সিস্টেম। এই 4টে মেকানিজম আজ অব্দি দেখা গেছে যেই কারণে তোমার হাইপারটেনশনটা হয়। ঠিক আছে? আচ্ছা, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি, এখানে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে, মানে এটা পার্ট হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেমের, যেটা বডি নিজে থেকে কন্ট্রোল করে ইনভলেন্টারি কমপ্লিটলি। দুটো পার্ট, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জাস্ট অপোজিট টু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা ডাউন হবে। এটা হচ্ছে বডির একটা মেকানিজম। এই মেকানিজম দিয়ে বডি যেই ভাইটাল অর্গানস গুলো আছে, সেই ভাইটাল অর্গানস এর অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটি খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটি হচ্ছে এওরটার উপরে কিছু ব্যারো রিসেপ্টরস আছে। সবকিছু রিসেপ্টর অ্যাক্টিভিটি দিয়ে হয়, কিছু রিসেপ্টরস আছে। এই রিসেপ্টর গুলো যদি কোনো কারণে ব্রেনকে সিগন্যাল পাঠায় কি ব্লাড প্রেশারটা ডাউন হচ্ছে, তো ব্রেন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করার জন্য ব্রেনকে নরএড্রিনালিন বলে একটি কেমিক্যাল সিক্রিট করতে হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সেই নরএড্রিনালিন শরীরের মধ্যে বিটা রিসেপ্টরস গুলোর উপরে অ্যাক্ট করে। এই বিটা রিসেপ্টর শরীরের ভেতরে ব্লাড প্রেশারটাকে আপ করার জন্য মেইনলি 4 থেকে 5 জায়গায় আছে। শরীরে অনেক জায়গাতেই আছে, কিন্তু এই 4 থেকে 5 জায়গাটা বিটা রিসেপ্টরটাকে স্ট্রংলি ধরা হয়
ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করছে। একটা সাইনো অরিকুলার নোড, এসএ নোড। 2 নম্বর মায়োকার্ডিয়াম, তাও আবার কোথাকার? ভেন্ট্রিকলসে মায়োকার্ডিয়াম। 3 নম্বর ব্লাড ভেসেলস এর এন্ডোথিলিয়াম লেয়ারে। 4 নম্বর কিডনির উপরে মেডুলা যে পোর্শনটা আছে সেইখানটাতে। ঠিক আছে, এবার ছোট্ট করে বলছি, একটা দুটো তিনটে চারটে কিভাবে কাজ করছে। প্রথম, এসএ নোডে যখন বিটা রিসেপ্টরটা অ্যাক্টিভেট হচ্ছে, এসএ নোডকে ফাস্ট করে দিচ্ছে, তার মানে হার্টবিট ইনক্রিজ হয়ে যাচ্ছে। হার্টবিট ইনক্রিজ হয়ে যাওয়া মানে হচ্ছে ভেন্ট্রিকল বারবার করে ব্লাডটা স্কুইজ আউট করবে সারা শরীরের জন্য, আর ব্লাড প্রেশারটা ইনক্রিজ হবে। তাহলে আমি যদি এসএ নোডটাকে একটু স্লো করে দিতে পারি, আমার ব্লাড প্রেশার কমে যাবে। 2 নম্বর হচ্ছে মায়োকার্ডিয়ামের ভেতরে যে বিটা রিসেপ্টরটা আছে, সেটা যখনই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মায়োকার্ডিয়াম মাসলস গুলো প্রচন্ড স্ট্রংলি স্কুইজ করছে ব্লাডটাকে শরীরের অন্য পার্টের জন্য। তো এওরটাতে তার প্রেশারটা খুব ভালোভাবে ফিল করা যাচ্ছে। তার মানে আমি যদি বিটা রিসেপ্টর মায়োকার্ডিয়ামে যেটা আছে সেটাকে স্লো ডাউন করে দিই, তাহলে ব্লাডটা একটু ইজিলি বেরোবে, অত ফোর্সফুলি বেরোবে না। আচ্ছা, ঠিক। 3 নম্বর বিটা রিসেপ্টর আছে ব্লাড ভেসেলস এর ভেতরে এন্ডোথিলিয়াম লেয়ারে। আমি যদি আগে বিটা রিসেপ্টরটা অ্যাক্টিভেট হওয়া মানে হচ্ছে এন্ডোথিলিয়াম লেয়ার মানে ইনার লেয়ার অফ ব্লাড ভেসেল, সেটা কনস্ট্রিকশন হয়ে গেল, মানে ন্যারোয়িং হয়ে গেল। ন্যারোয়িং হয়ে যাওয়া মানে অটোমেটিক্যালি ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে। আর আমি যদি বিটা রিসেপ্টর যেটা ব্লাড ভেসেলস এর ভেতরে আছে সেটাকে আমি যদি ব্লক করে দিই, তাহলে ন্যারোয়িং অফ আর্টারি হবে না। 4 নম্বর হচ্ছে কিডনির ওপরে। কিডনির ওপরের বিটা রিসেপ্টরটা আবার আরেকটু বাজে কাজ করে, সে অ্যালডোস্টেরন বলে একটা এনজাইম শরীরের ভিতরে বার করে দেয়। এই অ্যালডোস্টেরন আবার কিডনিকে ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিটেনশন করতে হেল্প করে। তার সাথে অ্যালডোস্টেরন ব্লাড ভেসেলস কেও কনস্ট্রিকশনের সাহায্য করে, আর রেনিন বলে একটা এনজাইম আছে সেটা বার করে। তো অ্যালডোস্টেরন ওয়াটার এন্ড সোডিয়াম রিটেনশন মানে হচ্ছে পেচ্ছাপের মাধ্যমে শরীর থেকে বেরোতে দেবে না, সে আবার করে গুটিয়ে রক্তের মধ্যে নিয়ে নেবে। তাহলে আমার ব্লাড ভলিউমটা যা ছিল সেটাই থেকে গেল, ব্লাড ভলিউম আর আমি কমাতে পারলাম না। ব্লাড ভলিউম যখন আমি কমাতে পারলাম না, তাহলে আমার ব্লাড প্রেশার কি করে কমবে? আমি যদি ব্লাড প্রেশারটা কমিয়ে দিই, ব্লাড প্রেশারটা যদি আমাকে কমাতে হয়, তাহলে আমি ব্লাডের ভলিউমটা কমিয়ে দিলেই আমার ব্লাড প্রেশার কমে যাবে। তো অ্যালডোস্টেরন সেটা করতে দিল না। আবার রেনিন যেটা বেরোলো সেটা তো তোরা আগেই পড়েছিস, সেটা এনজিওটেনসিন 1 কে চেঞ্জ হবে, সেই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসবে, এনজিওটেনসিন 2 তে কনভার্ট হবে, সেই এনজিওটেনসিন 2 আবার রিসেপ্টর মাধ্যমে অ্যাক্ট করবে, 81 রিসেপ্টর এন্ড 82 রিসেপ্টর। এই 81 রিসেপ্টর গুলো ব্লাড ভেসেলস এর টোন এন্ড টেক্সচার কে চেঞ্জ করবে। টোনটা যদি চেঞ্জ হয় তাহলে ব্লাড প্রেশার হাই হবে, টেক্সচার যদি রাফ হয়ে যায় তাহলে ব্লাড প্রেশার হাই হবে। এগুলো তোরা কলেজিতে পড়েছিস। ঠিক আছে, এবার এই স্লাইডটার নিচে দেখ একটা জিনিস লেখা আছে, সেটি লেখা আছে বিপি ইজ ইকুয়াল টু সিও ইন্টু এসভিআর। ঠিক আছে, এই এসভিআর টার জন্য আমি খুব একটা হয় না, আমি ওখানে পিআর লিখি। বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট কে আমি যদি মাল্টিপ্লাই করি পেরিফেরাল রেজিস্ট্যান্স এর সাথে, তাহলে সেটা হচ্ছে
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্লাড প্রেশার। আমার শরীরে পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে আমার ব্লাড ভেসেলস গুলো কতটা ন্যারো হয়েছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্লাড প্রেশার। সেম যদি কার্ডিয়াক আউটপুটও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্লাড প্রেশার থাকে, তাহলে কার্ডিয়াক আউটপুট মাল্টিপ্লাইড বাই পেরিফেরাল রেজিস্ট্যান্স হাই ব্লাড প্রেশারকে শো করছে। ঠিক আছে, ভাস্কুলার এন্ডোথেলিয়াম এটা ওর মধ্যেই আমি বলে দিয়েছি। আর নাইট্রিক অ্যাসিড এরকম একটা জিনিস, ইট উইল সে কি বলে ভ্যাসোডাইলেশন করে। আচ্ছা, অ্যাক্টিভিটি অফ রেনাল সিস্টেম, এনজিওটেনসিন পুরো মোটামুটি দেওয়া আছে এর মধ্যে কি হচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি সিস্টোল এন্ড ডায়াস্টোল এর সম্বন্ধে বলা আছে। সবই আমার কপি করাই, নিজে তো বানাবার ক্ষমতা নেই। আচ্ছা, আমি এটা সিস্টোল এন্ড ডায়াস্টোল ব্লাড প্রেশারটা কিভাবে হচ্ছে, কি হয় হার্টে, সেসব জিনিসগুলো আছে। আমি একদম যাব লাস্টের পোর্শনটা, যেখানে হ্যাঁ এই পোর্শনটা দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্রিক্ট হলো, মানে ন্যারোইং অফ ব্লাড ভেসেলস হলো, মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি ডায়াস্টোলিক আর এতে যাচ্ছি না। কোনো কারণে যদি অ্যারোটা মানে এই ডায়ামিটারটা যদি আমি কমিয়ে দিই, তাহলে ব্লাড প্রেশারটা মারাত্মক ইনক্রিজ হয়ে যাবে। আর ব্লাড প্রেশারটাকে যদি আমাকে তুলতে হয় ওপরে, তাহলে আমাকে পাইপটাকে চড়া করতে হবে, তাই তো? পাইপটা যদি চড়া হয় আর সেম অ্যামাউন্ট অফ ব্লাড যদি যায়, তাহলে আমার প্রেশারটা খুব কম হয়ে যাবে। কোনো কারণে আমার শরীরের ভেতরে প্রবলেম হয়ে এই রকম জায়গাতে আটকে গেছে, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হতে পারে। তার মানে ডায়ামিটার এই পাইপের মানে এই ব্লাড ভেসেলস এর কমে গেছে। ব্লাড তো ভাই আমার সমান, তোর বডিতেও 5 লিটার, আমার বডিতেও 5 লিটার, আর যার হয়েছে হাইপারটেনশন তারও 5 লিটার। এবার এই 5 লিটার এত পাতলা পাইপ দিয়ে যদি যায়, তাহলে পাইপটা তো ফেটে যাবার চান্স আছে। তাই ডাক্তাররা কি করে, ওটাকে ওষুধ দিয়ে এইরকম চড়া করে দেয়। এটাই হচ্ছে ভ্যাসোডাইলেশন। আমি ভাস্কুলার ডাইলেশন করছি, আমি পাইপটাকে ন্যারো থেকে চড়া করছি। ন্যারো থেকে চড়া হওয়া মানেই হচ্ছে প্রেশারটা কমিয়ে দেবা। যত আমি চড়া করব অত কম প্রেশার। বিশাল বড় পাইপের ভেতর থেকে আমি 1 মগ জল দিয়ে ওই চেষ্টা করব ওইদিকে বার করে দেবার, তাহলে কি পাইপের মধ্যে কোনো প্রেশার আসবে? কোনো প্রেশার আসবে না। তাই ভ্যাসোডাইলেশন ওয়ার্ডটা বারবার ইউজ হবে, কি আমি যদি ভ্যাসোডাইলেট করে দিই তাহলে এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলো যখন আসবে, ভ্যাসোডাইলেশনটা হচ্ছে এই জিনিস। আমি চড়া করে দিলাম, ওর ডায়ামিটারটা বাড়িয়ে দিলাম। কেন কি ইলাস্টিক মেটেরিয়াল তো ব্লাড ভেসেলস গুলো, এই ইলাস্টিক মেটেরিয়াল গুলো কিসের মাধ্যমে কম বেশি হচ্ছে? এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট, যেগুলো খাই আমরা, সেই ইলেকট্রোলাইটের জন্য কনস্ট্রিকশন হচ্ছে আর রিল্যাক্সেশন হচ্ছে। এখানে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামটার একটা বড় রোল আছে। যত ক্যালসিয়াম ঢুকবে তত স্ট্রংলি তোর কনস্ট্রিকশনটা হবে। আর আমি যদি ক্যালসিয়ামটাকে ঢুকতেই না দিই, তাহলে তোর কনস্ট্রিকশন হবে না, চড়া থাকবে। যদি আমি ক্যালসিয়ামকে ঢুকতে না দিই, তাহলে একটা ক্লাস অফ ড্রাগ, তাকে আমরা এরকম ভাবে বলতেই পারি, ক্যালসিয়াম ঢুকতে দেবো না ক্লাস অফ ড্রাগ। এই ক্যালসিয়াম ঢুকতে দেবো না ক্লাস অফ ড্রাগকে ইংলিশে আমরা বলবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। ব্যাস, আর কিছুই না। ওই বিটা নিয়ে এত কিছু আমি বললাম, ওই বিটাটাকে যদি আমি ওই রকম ওষুধগুলোকে নামগুলোকে আমি যদি এক পরপর লিখি, যেগুলো ওই বিটাটাকে বন্ধ করে,
তাহলে আপনাকে আমি বলতে পারি ব্লকার হয় স্যার তো। বিটা ব্লকার। বডির একটা হোমিওস্ট্যাসিস বলে একটা ওয়ার্ড আছে। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে কেমিস্ট্রিতে আমরা যেটাকে ইকুইলিব্রিয়াম বলি। ইকুইলিব্রিয়াম ব্লাডের মধ্যে যখনই অ্যাচিভ করে যায় জিনিসটা, তখনই ওটা এক্সক্রিট আউট হয়ে যায় বডি থেকে। যতটা আমার শরীরে দরকার ততটাই শরীর নেবে। আমি এক্সট্রা খেয়েছি বলে এক্সট্রা হবে সেরকম নয়। ক্যালসিয়ামের সব থেকে বড় সাইড এফেক্ট যেটা দেখা যায় সেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হচ্ছে শরীর ওটাকে এক্সক্রিট আউট করতে চাইছে, ওটা ব্লাডে ডিসলভ হয়নি, ব্লাড ওটাকে অ্যাবজর্ব করেনি। তার কারণ হচ্ছে ব্লাডে যতগুলো রিসেপ্টর ক্যালসিয়ামকে ক্যারি করার জন্য ছিল সেগুলো সব ভরে গেল। ঠিক আছে, এবার তোর নেক্সট কোশ্চেন এটা হতেই পারে কি স্যার যার পুরো ক্যালসিয়াম আছে তার তো হাই ব্লাড প্রেশার হতেই পারে। হবে না এই কারণেই কি সবগুলোই হচ্ছে আমি যে রোগগুলো বলছি সেগুলো হচ্ছে ডিসঅর্ডার। একটা সুস্থ লোক তার শরীরে ক্যালসিয়ামও থাকতে হবে, তার শরীরে সোডিয়ামও থাকতে হবে, পটাশিয়ামও থাকতে হবে, সবকিছুই থাকতে হবে যতটা দরকার অতটা পরিমাণে। আর যদি কোনো কারণে পরিমাণটা বেশি হয়ে যায় শরীর ওটা শরীর থেকে বার করে দেবে। ঠিক আছে, হাইপার টেনশনের রেসপেক্টে কি হচ্ছে, এই ব্লাড ভেসেলসটাও কিন্তু নর্মাল, বয়সের সাথে ওর অভ্যেসটা খারাপ হয়ে গেছে। তাই ওর অভ্যেসটা ঠিক করার জন্য, অভ্যেস তো আমরা ঠিক করতে পারবো না, কিন্তু ওকে ঠিকঠাক রাখার জন্য আমরা একটুখানি ওকে এই ধরনের একটা ওষুধ খাইয়ে দিচ্ছি, কিংবা এরকম একটা ওষুধ ওই সেলগুলোর ভেতরে ভরে দিচ্ছি যেটাতে ক্যালসিয়াম গুলোকেও নেওয়া বন্ধ করে দিয়েছে। নর্মাল কেসে কি হতো, ব্লাডে ভর্তি ক্যালসিয়াম থাকুক কিন্তু ও নেবে ওইটুকুনি। যদি ওর দুটোর খিদে আছে ও দুটোই নেবে, রক্তে 2000ই থাকুক না কেন ও নেবে কিন্তু দুটোই। তো রক্তের কোয়ান্টিটির সাথে সেলের ভেতরে খুব একটা বেশি দরকার পড়ে না, কেন কি সেল অতটাই খাবে যতটা খিদে। আচ্ছা কোনখানটা ছিলাম একটু বলবি আমাকে? এটা পিডিএফ ডাইলেশন গেলেন ওইদিকে হচ্ছে রেনালের, হ্যাঁ এটাতে ছিলেন স্যার। হ্যাঁ এটা ছিল। আচ্ছা এটা তো জানিস, আর ডিটেলে ঢুকছি না, শুধু একটাই জিনিস আমি বলে রাখি, এইখানে নাম দেওয়া আছে অ্যাক্টিভিটি অফ রেনাল সিস্টেম। ভালো কথা, অ্যাক্টিভিটি অফ রেনাল সিস্টেম, নো ইস্যু। এটা কিছু কিছু বইয়ে তোরা নাম পাবি রাস সাইকেল, RAS সাইকেল, মানে রেনিন এনজিওটেনসিন সিস্টেম, এইটা একটা নাম দিয়ে পেতে পারিস। কিন্তু অনেক জায়গাতে পুরো নামটা লিখতে হয়, যেরকম রাস সাইকেল, এখানে RAAS, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা হচ্ছে কমপ্লিট। RAAS যেখানেই ইউজ করবি ওয়ার্ডটা, অর যেখানেই তোকে এক্সপ্লেন করতে হবে পুরো ওয়ার্ড এটা নিবি। ঠিক আছে, নামটা কিভাবে এসছে একবার এখানটা দেখে নে। একদম টপ মোস্টে এনজিওটেনসিনোজেন লেখা আছে, তার নিচে দেখ রেনিন আছে। রেনিন বেসিক্যালি এনজিওটেনসিনোজেনটাকে কনভার্ট করছে এনজিওটেনসিন 1। আচ্ছা, এইটা এই ওয়ার্ড এনজিওটেনসিন, এই যেটা ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে এনজিও, আর একটা ওয়ার্ড হচ্ছে টেনসিন। এনজিও, এনজিও ওয়ার্ডটা দেখবি একটু শোনা শোনা লাগছে, এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাফি, এই ওয়ার্ডটা ওইখান থেকে এনজিও এসছে। তার মানে এনজিও মানে হচ্ছে ব্লাড ভেসেলস। টেনশন, পরীক্ষার আগের দিনের টেনশন মানে কি, প্রচন্ড স্ট্রেস, যদি ব্লাড ভেসেলসে আমি স্ট্রেস দিয়ে দিই সেটা হচ্ছে এনজিওটেনসিন। এরকম কেমিক্যাল যে ব্লাড ভেসেলসে টেনশন দেয় সে হচ্ছে এনজিওটেনসিন 2। আচ্ছা এবার দেখ, এনজিওটেনসিন 1 কনভার্ট হয়েছে রেনিনের জন্য, এনজিওটেনসিন 1 কে কনভার্ট করেছে ACE, এনজিওটেনসিনোজিন কনভার্টিং এনজাইম, এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে দিয়েছে। আর তারপরে এইগুলো এনজিওটেনসিন 2 শরীরের ভেতরে ব্লাড ভেসেলস এর ভেতরে অ্যাক্ট করছে AT1 রিসেপ্টরের মাধ্যমে।
ঠিক আছে, এই AT1 রিসেপ্টর গুলো আবার যেখানে যেখানে আছে সেখানে সেখানে গিয়ে অ্যাক্ট হচ্ছে, এটা আবার কিডনির উপরে আছে, তাই অ্যালডোস্টেরন বার করছে। আর অ্যালডোস্টেরনের ওখানটাতে বিটা রিসেপ্টরও আছে, মানে অ্যালডোস্টেরন তো ঝামেলা করে, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে দিচ্ছে। আচ্ছা, এবার সাইডে সাইডে দেখ ছোট ছোট দেওয়া আছে রেনিন ইনহিবিটার। আমি যদি কোনো পেশেন্টকে রেনিন ইনহিবিটার খাওয়াই তাহলে এইখানটাতে ব্লক হয়ে গেল, আর এখান পর্যন্ত গেলই না। ঠিক আছে, আমি এখানে ব্লক করতে পারলাম না, আমি তাহলে এস ইনহিবিটার খাইয়ে দেবো তাকে, অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হবে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে না, নিয়ে এখানটা ব্লক হয়ে গেল। আচ্ছা চলো, আমি এখানে ব্লক করতে পারলাম না, আমি AT1 ব্লকার খাইয়ে দিলাম, তাহলে AT1 রিসেপ্টর গুলোকে ব্লক করলো আর ব্লাড প্রেশারটা ডাউন হয়ে গেল। এগুলো শরীরের কেমিক্যাল, তার মানে নিশ্চয়ই শরীরে কোনো না কোনো কাজ আছে, শুধু বাজে কাজ করার জন্যই জন্ম নিয়েছে এরকম নয়, কিছু ভালো কাজও আছে এদের। আমি যদি রেনিনকে এখানে ইনহিবিট করে দিই তাহলে এতগুলো কেমিক্যাল শরীরের ভিতরে কমে যাচ্ছে আর শরীর খুব ঝামেলায় পড়ে যাবে। তাই নট রিকোয়ার্ড, এইখানটাতে ব্লক করলে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হচ্ছে না, তাহলে AT1টা তো বাজে, কিন্তু AT2 যেটা সেটা তো আবার কাজের, সেটাকে আমরা ব্লক করে ফেলছি। তার মানে এস ইনহিবিটরও খুব একটা ভালো নয়। AT1 ব্লকার লিসনো রামিপ্রিল, ক্যান্ডেসার্টান, হ্যাঁ ক্যান্ডেসার্টান ড্রাগস যেগুলো আছে সেইগুলো হচ্ছে AT1 ব্লকার। তো AT1 ব্লকার গুলোকে আমি যদি ব্লক করি তাহলে এটা ফার বেটার। এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ রেনাল সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে ভাই কিডনি, অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল কর্টেক্স এর উপরে গিয়ে অ্যাক্ট করছে, অ্যালডোস্টেরন বেরোচ্ছে, সোডিয়াম ওয়াটার রিটেনশন হচ্ছে। হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার ডিজিজ বলছে, বেসিক্যালি ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার ডিজিজ। আর এখানে কয়েকটা নাম দেওয়া আছে ভাই কি কি হয় শরীরের ভেতরে, যেমনি সিভিয়ার হেডেক, ভিশনটা চোখ থেকে ঝাপসা দেখি, একটু ঘুম ঘুম হয়, নজিয়া, ভমিটিং, প্রচন্ড উইকনেস, কনফিউশন থাকে, চেস্টে বুকে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে অসুবিধে, হার্টবিট ইররেগুলার হয়ে যায়। আচ্ছা, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনস, তোমাকে দেখতে হবে তোমার ব্লাডে কোলেস্ট্রল আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই দুটো জিনিস চেক করতে হবে, ইসিজি করিয়ে নিতে হবে, আর রেগুলার ব্লাড প্রেশার চেক আপ করতে হবে। কিভাবে ম্যানেজ করবে, প্রথমটাই হচ্ছে লাইফস্টাইল। প্রচন্ড মাছ মাংস ডিম যদি খাও তাহলে কমিয়ে দাও, একটু এক্সারসাইজ করো, ভালো করে ঘুমো, ভোর 4টা পর্যন্ত মোবাইল করো না, ঠিক আছে? তারপরে হচ্ছে ফার্মাকোলজিক্যাল থেরাপি, যদি ওষুধ খেতে হয় তাহলে অনেক কিছুই খেতে হয়। আচ্ছা, লাইফস্টাইল মডিফিকেশন এখানে দেওয়া আছে যেগুলো বললাম। হ্যাঁ, এর ভেতরে আর একটা জিনিস আছে, রিডিউস অ্যালকোহল আর স্মোকিংটা বন্ধ। ফার্মাকোলজিক্যাল থেরাপি, যেটা আমি আগে বললাম, যদি শরীর ওয়াটার এন্ড সোডিয়াম রিটেনশন করিয়ে নেয় তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কমছে না। আমি যদি এরকম একটা ড্রাগ দিই যেটা হিউজ অ্যামাউন্ট অফ ইউরিন পাস করায়, মানে ইউরিন তো ব্লাডের থেকেই লিকুইড জলটা নিয়ে বার করে দিচ্ছে, আমি যদি ভালো অ্যামাউন্ট অফ লিকুইড যদি আমি বার করিয়ে দিই শরীর থেকে তাহলে আমার ব্লাড প্রেশার কমে যাবে। এই ধরনের ড্রাগ গুলোকে আমরা ডায়োরেটিক্স বলবো। তো ডায়োরেটিক্স ব্লাড প্রেশার কমায়, এক্সাম্পল হচ্ছে ক্লোরথায়াজাইড এন্ড ফুসিমাইড। বিটা ব্লকার অনেক বলেছি বিটা নিয়ে, এই বিটাটাকে আমি যদি ব্লক করে দিই তার এক্সাম্পল হচ্ছে অ্যাটেনালল এন্ড প্রোপানালল, ঠিক আছে? আলফা ব্লকারসও আছে, প্রাজোসিন। আলফা ব্লকার থেকে বেটার বিটা ব্লকারস ইউজ করে, আর ওর আলাদা একটা রোল আছে আলফা ব্লকার। তারপরে হচ্ছে ভ্যাসোডাইলেটার্স। ভ্যাসোডাইলেটার মানে হচ্ছে একদম ডাইরেক্টলি ব্লাড ভেসেলসটাকে গিয়ে ডাইলেট করে দিচ্ছে, চওড়া করে দিচ্ছে। নাইট্রোগ্লিসারিন, যেটা তোমার এনজাইনাতে ইউজ করা হয়। তারপরে হচ্ছে এস ইনহিবিটার, ক্যাটোপ্রিল, রামিপ্রিল, লিসনোপ্রিল। তারপরে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন এন্ড ভেরাপামিল, ঠিক আছে?